হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পথের প্রসারণ এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে প্রবলেম সেট 1-এ যে অঙ্কগুলো করাছিলাম তার 14 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ পার্ট 1 এবং পার্ট 2-তে 1 থেকে 13 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো আজকে 14 নম্বর অঙ্কতে স্টার্ট করবো এবং চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ করে বোঝানোর। তো সেই জন্য তোমাদের বলি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও 14 নম্বর অঙ্কটা কী আছে। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 সেমি কিউ জলের ভর যথাক্রমে 9.998 গ্রাম এবং 10 গ্রাম। ওকে, এই উষ্ণতার মধ্যে জলের প্রসারণ গুণাঙ্ক নির্ণয় কর। খুবই সহজ, দেখে নাও। তাহলে আমরা কী করে বের করবো দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি 14, কোশ্চেন নাম্বার 14 কি গিভেন আছে দেখে নাও। T1 প্রদত্ত লিখে ফেলছি আমরা, প্রদত্ত T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, T2টা কত বলে দেখে নাও 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখে নাও আয়তনটা বলছে কি, আয়তন ভিটা কত বলছে দেখে নাও। আয়তন বলে দিয়েছে এখানে আয়তন বলছে 10 সেমি কিউ। তাহলে ঘনত্ব কত দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনত্ব কত, ভরটা বলে দেখে নাও M1 ভরটা কত। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভর হচ্ছে কত দেখে নাও বলেছে এখানে বলেছে ওইটা 9.998 গ্রাম। আর M2 অর্থাৎ এটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভর হচ্ছে কত 10 গ্রাম। এখানে দেখে না, এখানে ইন্টারেস্টিং আমরা বিষয়টা হচ্ছে এখানে যেখানে জলের ব্যতিক্রান্ত প্রসারণটা দিচ্ছে। আমরা জলে নর্মালি তাপ বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি করলে আমার আয়তন প্রসারিত হয়। আর এখানে দেখে নাও, এখানে আমরা দিয়েছি 0 to 4 ডিগ্রি, তার মানে এখানে জলের ব্যতিক্রান্ত প্রসারণটা বলেছে। তাহলে এখানে আমরা ρ1 যদি বের করি, ρ1 ইকুয়াল টু M1/V, তার মানে হচ্ছে এমটা কত হচ্ছে দেখে নাও 9.998/10। তার মানে এখানে বলতে পারি ρ1 ইকুয়াল টু 0.9998। ওকে, এত গ্রাম। আর ρ2 তাহলে কত হবে, ρ2 ইকুয়াল টু M2/V। তাহলে এখানে গ্রাম, এটা কী হবে গ্রাম পার সেমি কিউ। তাহলে এখানে কত হবে দেখে নাও, M2 হচ্ছে কত 10। ওকে, 10/10, তাহলে কেটে 1 গ্রাম পার সেমি কিউ। তাহলে এখানে ρ1 ρ2 এঁকেলাম। এখানে আর কি বলেছে দেখে নাও, কোশ্চেনে বলে দিচ্ছে কি এই উষ্ণতার মধ্যে জলের প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা ব্যতিক্রান্ত প্রসারণ হবে সেটা কি আমরা লিখতে পারি। এখানে লিখব কি, আমরা জানি সেটা কি গামা ইকুয়াল টু, ডাইরেক্ট আমরা ফর্মুলা লিখতে পারি গামা ইকুয়াল টু ρ1 মাইনাস ρ2/ρ2 T2 মাইনাস T1। এইটা এইভাবে ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, বা আমরা ফর্মুলা আলাদা করে তৈরিও করতে পারি। ρ1 ইকুয়াল টু ρ2 1 প্লাস গামা, এখানে যদি এইভাবে ব্র্যাকেট দিই 1 প্লাস T2 মাইনাস T1। ওকে, 1 প্লাস গামা T2 মাইনাস T1। এখান থেকে আমরা ρ1/ρ2 করে এখানে বলতে পারি কি 1 প্লাস গামা T2 মাইনাস T1। ওকে, এভাবে করতে পারি, বা ডাইরেক্ট ρ1 ρ2 মাইনাস করতে পারি, এখানে ভাগ করে দিতে পারি। তো এইভাবে আমরা এই ফর্মুলা নিয়ে আসতে পারি। আমাকে যেহেতু গামা বের করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করছি। যারা এই ফর্মুলা জানো না, এখান থেকে তোমরা ব্যবহার করবে, এখান থেকে করবে। আর কী করে এই ফর্মুলা আসলো সেটা জানার জন্য ভিডিও দেখবে, ভিডিওতে আমি ডিটেলসে এটা আলোচনা করে দিচ্ছি। ওকে, তাহলে এবারে এখানে আমরা মান বসাবো। তাহলে মান বসালে কি পাবো দেখে নাও, গামা ইকুয়াল টু ρ1-এর মান কত পেয়েছি 1, দেখে নাও 1 আছে, তাই না। তো এখানে ρ1টা 1 আর ρ2টা কত পেয়েছি, ρ1টা দেখে কত আছে 0.9998। তাহলে এটা হচ্ছে কি 0.9998 মাইনাস 1 ডিভাইডেড বাই ρ1 হচ্ছে 0.9998 মাইনাস ρ2টা হচ্ছে 1 ডিভাইড বাই ρ2টা কত 1 ইন্টু T2টা কত দেখে নাও, T2 হচ্ছে 4 মাইনাস 0। তাহলে বলতে পারে গামা ইকুয়াল টু 0.9998 মাইনাস 1/4। তা দেখে নাও, আমরা এখানে স্পষ্ট বুঝতেই পারছি যেটা নেগেটিভ আসবে, কারণ দেখে নাও কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব মাইনাস করছে। আর 0.9 থেকে আমরা -1
1 মাইনাস করছি তাহলে নেগেটিভ চলে আসবে, তাহলে এটা অ্যান্সারটা নেগেটিভ আসবে। তোমরা ক্যালকুলেট করে দেখবে এটা আসবে মাইনাস, যেখানে দিয়েছে -5 ইন্টু 10⁻⁻⁵, ওকে 5 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস এইটা আসবে নেগেটিভ এখান থেকে। কারণ নেগেটিভ আসবে কেন, এটা জলের ব্যতিক্রান্ত প্রসারণ, কারণ 0 থেকে 4 ডিগ্রি, তার 0 থেকে 4 পর্যন্ত কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয়, অর্থাৎ প্রসারণের তুলনায় সংকোচন হয়। আয়তন বা ঘনত্ব বৃদ্ধির তুলনায় ঘনত্ব হ্রাসের তুলনায় ঘনত্ব বৃদ্ধি পায় এই সময়। সেই জন্য দেখে নাও ρ2টা ρ1-এর বেশি। নর্মালি সাধারণ কেসের ক্ষেত্রে ঘনত্বের ব্যাপারে ρ1 অলওয়েজ গ্রেটার দ্যান ρ2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট প্রবলেমে দেখে নাও 15 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি সমব্যাসযুক্ত রন্ধ্রের কাঁচ নলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিটার দীর্ঘ একটি পারদ সূত্র আছে। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করলে পারদ সূত্রের দৈর্ঘ্য 16.5 মিলিমিটার বৃদ্ধি পায়। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? আগে কি গিভেন আছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে আগে, তবে আমরা বুঝতে পারবো যে কি অ্যাকচুয়ালি বের করতে বলেছে। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 15, ওকে 15 নম্বর। তাহলে প্রদত্ত এখানে কি বলেছে দেখে নাও। এখানে বলে দিয়েছে কি, একটি সমব্যাসযুক্ত রন্ধ্রের কাঁচ নলে 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ T1 = 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে আমার 1 মিটার দীর্ঘ একটি পারদ সূত্র আছে, ওকে 1 মিটার দীর্ঘ। তাহলে আমি L1টাকে 1 মিটার, তার মানে মিটারকে সেন্টিমিটার করলে 100 সেন্টিমিটার, ওকে এটা বলে দিয়েছে। তারপরে এখানে কী বলেছে, তারপর বলেছে কি, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করলে পারদ সূত্রের দৈর্ঘ্য হয় 16.5 মিলিমিটার বৃদ্ধি পায়। তার মানে বলতে পারি কি যে T2 = 100 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে L2 কী হবে দেখে নাও। আমরা বলতে পারি L2 - L1 = 16.5 মিলিমিটার। এতটা কী হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমি মিলিমিটারকে যদি সেন্টিমিটার কনভার্ট করবো, তাহলে এখানে বলতে পারি তাহলে বা L2 - L1 = 1.65 সেন্টিমিটার। তাহলে L2 = কত হবে, L1 তো 100, তাহলে L1 + 1.65 মিলিমিটার, তাহলে L2 = 101.65 সেন্টিমিটার, ওকে সেন্টিমিটার, ওকে এটা। তাহলে এটা হচ্ছে L2। তাহলে L2 আমার বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখে নাও, L2 বলার পর এখানে বলেছে কি, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা = বলেছে কত, গামা = 18.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস, ওকে এটা বলে দিয়েছে। তারপর বলেছে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে, তাহলে আলফার মানটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে খুবই সহজে আমরা এটা বের করতে পারবো। কীভাবে দেখে নাও, তাহলে এখানে কিন্তু ধরি 0 ডিগ্রি ও 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচ নলের ক্ষেত্রফল A0 এবং A100, ওকে এটা ধরে নিলাম। তাহলে কাঁচ নলের দৈর্ঘ্যটা তাহলে ক্ষেত্রফলটা কত হলো, A0 এবং A100 মানে 100 ডিগ্রিতে। এবার আমরা তাহলে আয়তন কী হবে, তাহলে ওই কাঁচ নলের ভিতরে তো আমার পারদ আছে, তাহলে পারদের আয়তন কত হবে, তাহলে 0 ডিগ্রি, তাহলে এখানে বলতে পারি অতএব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের আয়তন তাহলে কত হবে দেখে নাও। আমরা বলতে পারি কি V1, ওকে বা V0 বলতে পারি। এক্ষেত্রে যদি আমরা V0 দিই, V0 = দেখে নাও A1 × L1, তাই না? আমরা জানি কি দৈর্ঘ্য একটা কাঁচ নল যদি থাকে, দেখে নাও তা এটা যদি L1 হয় আর এটা যদি ক্ষেত্রফল A হয়, তাহলে এর ভিতরে যে আমার আয়তনটা পারদ থাকবে তার আয়তনটা কী হবে, এই দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমরা V0 বলবো কি যে এখানেও তাহলে আমরা বলছি কি L0, L1 না করে এখানে L0 করে দিচ্ছি, L0 আর এটা হচ্ছে কি L100।
ঠিক আছে, এটা L1 থাকলেও কোনো সমস্যা নেই, L2 রাখছি। তাহলে এখানে L1 ইন্টু A0, তাহলে মানটা L1 এর মান কত দেখে নাও 100 সেন্টিমিটার, তাহলে 100 A0। ওকে, এটা হচ্ছে V0। অনুরূপভাবে আমরা বলতে পারি কি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের আয়তনটা তাহলে কত হবে দেখে নাও 100 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতায়, তো সেটা আমরা বলতে পারি কি V100 ইকুয়াল টু L2 ইন্টু A100। এবারে এখানে একটা জিনিস দেখে নাও, A0 এবং A100 এর মান কিন্তু জানা নেই আমার, তাই না? তাহলে আমরা এইভাবে রাখছি, L1 L2 এর মান জানা আছে, তাহলে এখানে বলতে পারি বা V100 ইকুয়াল টু L2 এর মান কত পেয়েছি আমরা দেখে নাও 101, তাহলে 101.65 A100, এটা আমরা লিখলাম। ওকে, তাহলে এটা পেয়েছি। এখানে বলতে পারি কাঁচের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কাঁচ নলের ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে আমরা বলতে পারি কি A100, আমরা লিখি A2 ইকুয়াল টু A1, ওকে, A1 1 প্লাস বিটা টি, তাহলে এখানে আমরা লিখব কি A100 ইকুয়াল টু A0 1 প্লাস বিটা T2 মাইনাস T1। ওকে, এটা এবার এখানে মানগুলো বসাবো দেখে নাও। A0 মানটা যেমন A100 যেমন আছে সেরকম রাখবো, A100 ইকুয়াল টু A0 1 প্লাস বিটা হচ্ছে 2 আলফা, ওকে, 2 আলফা T2 মাইনাস T1, T2টা কত দেখে নাও 100 আর T1টা হচ্ছে কি 0, তাহলে বলো 2 আলফা ইন্টু 100, ব্যাস এইটাকে আমরা 1 নম্বর বলছি। ওকে, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। এবারে আমরা যাবো কি পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে এবার লিখব কি পারদের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে দেখে নাও, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি হবে, গামা ইকুয়াল টু V100 মাইনাস V0 বাই, আমরা এখানে V2 মাইনাস V1 এটা লিখতে হবে V100 মাইনাস V0 ইন্টু T2 মাইনাস T1। ওকে, একই উষ্ণতায় পারদ আয়তন প্রসারণ হচ্ছে, সেই আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে কী হবে, এই সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি এটা। এবার দেখে নাও এই মানগুলো এবার আমরা বসাবো, মানগুলো বসে আমরা আলটিমেট কী পাচ্ছি দেখে নাও, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে বা গামা ইকুয়াল টু V100 মানে হচ্ছে কি A100 মাইনাস V0 মানে কি হচ্ছে দেখো V100 মানে কি দেখো V100 হচ্ছে কি 101.65 A100 মাইনাস V0 হচ্ছে কি 100 A0 ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও, নিচে আছে V0 মানে হচ্ছে কি 100 A0 T2 মাইনাস T1 হচ্ছে কি T2 হচ্ছে 100 আর T1 হচ্ছে 0, তাহলে এটা 100 হয়ে যাবে শুধু। দেখে নাও খুবই, এবারে দেখে নাও খুব ইজি আছে লাগছে, এটা দেখে নাও এরপর থেকে তোমার খুব ইজি লাগবে এবং খুব সহজ আছে। এখান থেকে আমরা শুধু গামাটা বের করবো, তারপর গামা না এখান থেকে আমরা আলফাটা বের করতে চাই। কোশ্চেনে কী বলেছে দেখে নাও, এখানে বলেছে কি কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে এই আলফার মানটা আমি বের করব। এখানে গামার মানটা দিয়ে আছে, তো গামার মান বসানোর আগে এটাকে আমরা সিম্পলিফাই একটু করবো, তাহলে বা বলতে পারি গামা ইকুয়াল টু 101.65 ইন্টু A100 মানে কি দেখে নাও, A100 মানে আমরা কত পেয়েছি, এখানে A100 এর মান বসিয়ে দেবো। A100 মানে হচ্ছে A0 1 প্লাস 2 আর 200 আলফা মাইনাস 100 A0, ওকে, ডিভাইডেড বাই 100 দেখো 10 টু দি পাওয়ার 4 বলতে পারি 10 টু দি পাওয়ার 4 A0। এবার দেখেন উপর নিচে দু জায়গায় যে A0 আছে সেই A0 আমরা কমন নিয়ে নেবো। দেখেন এই A0
এই A0 কমন নিয়ে নেবো, কমন নিয়ে কেটে দেবো, তাহলে কমন নিলে কত থাকবে দেখো, তাহলে এখানে যদি কমন নিয়ে নিই তাহলে বা গামা ইকুয়াল টু A0 কমন গেল, এখানে গুণ হবে দেখে নাও 101.65, 100 গুণ হলো প্লাস 200 গুণ করলে কত দেখো না 101.65 ইন্টু 200 আলফা। ওকে, এটা একটা পেলাম। তারপরে কি আছে দেখে নাও, এটা -100 হবে, -100। ভালো করে দেখেন এখানে কি করলাম, এখান থেকে দুটো জায়গা থেকে A0 কমন নিয়ে নিলাম, A0 কমন নেওয়ার পর এটার সঙ্গে 100 গুণ করলাম, এটা হলো ওকে, এটা হলো প্লাস 200 আলফার সঙ্গে এটা আবার গুণ করলাম, 200 আলফা ইন্টু 101.65 রেখে দিলাম, -100। এটা ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই 10⁴ A0। তাহলে এই A0 কাটবে। এবারে আমরা কি করব, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো দেখে নাও। তাহলে A0 যেটা আমার গিভেন ছিল না সেইটা কিন্তু কেটে গেছে, এবার যেগুলো আছে দেখো সবার মান জানা আছে, এখান থেকে শুধু আমরা আলফাটা বের করব। এখান থেকে আমরা যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে গামার মান কত দেখে নাও, গামার মান হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত বলে দেখে নাও, এখানে 18.2, তাহলে বা এখানে বলছি বা গামা ইকুয়াল টু বলতে কি 18.2 ইন্টু 10⁻⁻5 ইকুয়াল টু 101.65 মাইনাস 100, তাহলে কত হবে 1.65 প্লাস এটার সঙ্গে যদি গুণ করা হয় কত হবে দেখে নাও, যদি আমরা দশমিক যদি 200 আছে তো দশমিক উঠে যাবে, দেখে নাও 101.65। ওকে, আর এখানে 200 শূন্য ছিল, তাহলে দুটো শূন্য দশমিকটা চলে যাবে, তো 2 থাকবে এখানে, 2 যদি গুণ করায় 5 2 10 0, হাতে থেকে 1, 6 2 12 13 3, হাতে থেকে 1 2 1 2 3। ওকে, 2 0 0 2 1 2, তাহলে এটা কত পাচ্ছি 20330 আলফা, এইটা ডিভাইডেড বাই 10⁴। দেখে নাও কী করলাম, দেখে নাও এখানে যে 101.65 আর এখানে -100, দুটোকে মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে 1.65 পাওয়া যাবে, 1.65 লিখলাম এখানে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখে নাও, যদি এটা গুণ করা যায় 20330 আলফা এটা আসবে। এবার এটা আমি কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো দেখে নাও, তাহলে আমরা এখানে বলতে পারি কি 18.2 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁴। ওকে, এই 10⁴ গুণ করলাম ইকুয়াল টু 1.65 প্লাস তারপরে দেখে নাও 20330 আলফা, তাহলে বা আমরা বলতে পারি কি 20330 আলফা ইকুয়াল টু এইটা যা আছে 182 ইন্টু 10⁻⁻ কত হবে -5 প্লাস 4, তার মানে -1। ওকে, মাইনাস এটা এদিকে আসলে -1.65, তার মানে বা আলফা ইকুয়াল টু এখানে ক্যালকুলেট করলে কত আছে, মাইনাস আছে, তাহলে 1.82 মাইনাস 1.65। ওকে, ডিভাইডেড বাই 20330, তাহলে এইটাকে ভাগ করলে আমার এটা অ্যান্সারটা চলে আসবে, তাহলে উপরটা মাইনাস করতে হবে, মাইনাস করে নিজেদের ভাগ করতে হবে, ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সারটা কত আছে দেখে নাও 8.36। ওকে, তাহলে আলফাটা আছে কি 8.36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা কিন্তু একটা কনসেপ্ট আছে, বারবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কোশ্চেনটা বলে দেখে নাও, একটি সমব্যাসযুক্ত রন্ধ্রের কাঁচ নলে 0 ডিগ্রি উষ্ণতায় কাঁচ নলের দৈর্ঘ্যটা বলছে, পারসূত্র কত আছে 1 মিটার। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, কাঁচের যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলেছে, তাহলে কাঁচের ক্ষেত্রে আমার যে আয়তনের সঙ্গে ক্ষেত্রফলের যে সম্পর্ক আছে সেইটা নির্ণয় করতে হবে। আলাদা করে কাঁচের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল 100 ডিগ্রি উষ্ণতায় কতটা ক্ষেত্রফল হচ্ছে, যে ফর্মুলা আছে A2 = A1 1 প্লাস বিটা T2 - T1, এই ফর্মুলা প্রয়োগ করে A100 = A0 1 প্লাস বিটা T2 - T1, এখান থেকে আমরা A100টা বের করলাম। তারপরে আবার আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাকে ইউজ করতে হবে, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা = V100 - V0 বাই V0 T2 - T1, তাহলে এখানে V100 এর জায়গায় A100 বসিয়ে দেবো, বসিয়ে দেওয়া A100কে আবার আমরা আলফা আকারে সাজিয়ে দিয়ে বাদ বাকি সবই মান জানা থাকবে, এখানে সবই এখানে তোমার জানা আছে। এখানে দেখে নাও A0 কেটে গেলে এখানে সব মান তোমার জানা আছে, শুধু আলফার মান জানা নেই। তাহলে আমরা খুব সহজে এটাকে ক্যালকুলেশন করে
আলফার মানটা বের করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখে নাও, 16 দাগের অঙ্কটা কী বলছে, একটি বদ্ধ কাঁচের কুণ্ডে কিছু পরিমাণ পারদ আছে, কুণ্ডের খালি অংশের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াসের যথাক্রমে 1 সেমি কিউব এবং 0.98 সেমি কিউব। পারদের আয়তন নির্ণয় করো। ওকে, পারদের আয়তন নির্ণয় করো, আয়তন নির্ণয় করতে বলেছে, নির্ণয় করো। ধরে নাও কাঁচের আলফা ইকুয়াল টু 7.2 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, পারদের গামা ইকুয়াল টু 1.81 ইন্টু 10⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। এই অঙ্কটা খুবই সহজ আছে, আমার কনসেপচুয়াল আছে, দেখে না, একটু ভুল হয়ে গেলে কিন্তু বা ভুলভাবে করলে সমাধান করলে কিন্তু উত্তর মিলবে না। তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও, খুবই সহজ পদ্ধতি, যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে একটু বোঝার চেষ্টা করবে আর সমাধান করবে। বিশেষ করে যেগুলো বোঝাচ্ছে সেগুলো খাতায় ভালো করে নোট করবে, তারপরে বুঝবে, দেখবে খুবই সহজে তুমি বুঝতে পেরে যাচ্ছ। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 16। ওকে, তার প্রদত্ত কি বলে দিয়ে দেখে না, প্রদত্ত এখানে কি কি বলেছে দেখে না, প্রদত্ত এখানে বলছে একটি বদ্ধ কাঁচের কুণ্ডে কিছু পরিমাণ পাওয়া আছে, কুণ্ডের খালি অংশের আয়তন, খালি অংশের আয়তনটা বলে দিয়েছে। ওকে, তাহলে খালি অংশটা কি আমি ধরছি, এখানে কুণ্ডেও আছে আর এখানে কি পারস্তম্ভ আছে। তাহলে এখানে লিখি, এখানে আমাকে প্রথম ধরে নিতে হবে, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি উষ্ণতায় কাঁচ কুণ্ডের, এখানে বলে রেখে দেখো কাঁচের কুণ্ডের আয়তন VG, ওকে, G ফর গ্লাস, ওকে, VG গ্লাসের জন্য, এবং পারদের আয়তন পারদের মার্কারি, তাহলে মার্কারি হবে VM দিন। ওকে, VM, তাহলে VG ফর গ্লাস বা কাঁচের কুণ্ডের আয়তন আর মার্কারি VM এটা। এবারে এখানে দেখেন কোশ্চেনে কী বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খালি অংশে, দেখেন কাঁচের কুণ্ডের খালি অংশে অর্থাৎ যতটুকু অংশ খালি আছে তার আয়তন। তাহলে খালি আছে দেখেন, ওই কাঁচের কুণ্ডের মধ্যে কী আছে, পারদও আছে আর কাঁচের কুণ্ডটা, তাহলে কাঁচের কুণ্ড যদি আমি ধরলাম একটা কাঁচের একটা নল ধরলাম, ওকে, একটা যদি নল হয়, সেই নলটার আয়তন যদি আমার ধরলাম V2 হয়, টোটাল নলটার আয়তন, আর এতে কিছু পারদ আছে, ওকে, ধরলাম এটা কিছু পারদ আছে, পারদের আয়তন যদি V1 হয়, তাহলে এই খালি অংশের আয়তন কত হবে, খালি অংশটার আয়তন তাহলে V2 মাইনাস V1, তাই না, এইভাবে তো বের করি। তাহলে একটা কাঁচ নলের মধ্যে যদি কিছু সংখ্যক পারদ থাকে, কিছু আয়তনের পারদ থাকে, তাহলে খালি কাঁচের ভিতরে কতটুকু খালি আছে, সেই খালি অংশের আয়তন কত হবে, তা টোটাল কাঁচের আয়তন, কাঁচ নলটার আয়তন আর পারদের আয়তন থেকে, কাঁচ নলটার আয়তন থেকে যদি পারদের আয়তনটা মাইনাস করে দিই, তাহলে খালি অংশের আয়তনটা পেয়ে যাবো। তাহলে এখানেও যে খালি অংশের আয়তনটা বলে 0 ডিগ্রি উষ্ণতা যেটা বলেছে, আমরা যদি কাঁচের কুণ্ডের আয়তন থেকে পারদের আয়তনটা বাদ দিই, তাহলে খালি অংশের আয়তন পেয়ে যাবো। তাহলে এখানে বলতে পারি কি, অতএব 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের খালি অংশের আয়তন সেটা কি হবে, VG মাইনাস VM। ওকে, গ্লাস থেকে মার্কারির আয়তনটা বাদ দিলে কত হচ্ছে, সেটা হচ্ছে খালি 1, দেখে নাও এখানে বলেছে কি খালি অংশের আয়তন 1 সেমি কিউব। ওকে, 1 সেমি কিউব, তাহলে এটাকে আমরা 1 দিলাম। আলাদা করে দেখেন কোশ্চেন বলছে কি কাঁচের কুণ্ডে যে খালি অংশ আছে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে কি 1 সেমি কিউব। তাহলে বলতে পারি VG মানে গ্লাসের আয়তন থেকে যদি আমরা পারদের আয়তনটা মাইনাস করি, তাহলে সেটা খালি অংশ কতটুকু তার আয়তন হচ্ছে 1 সেমি কিউব, এটা দিলাম। এবারে আমরা করবো কি, যে 40 ডিগ্রি উষ্ণতায় আমার কাঁচের কতটা আয়তন প্রসারণ হচ্ছে আর ঠিক অনুরূপভাবে পারদের কতটা প্রসারণ হচ্ছে। তাহলে আমরা প্রথমে এটা করলাম কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের খালি অংশের আয়তন হচ্ছে VG মাইনাস VM ইকুয়াল টু 1। এবার আমরা বের করবো 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের আয়তন। ওকে, সেটা কী হবে দেখো, সেটাকে আমরা বলতে পারি কি
ভি জি ড্যাশ, ওকে ভি জি ড্যাশ দিলাম, ওকে ভি জি ড্যাশ ইকুয়াল টু ভি জি ওয়ান প্লাস, ওকে ওয়ান প্লাস আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ওয়ান প্লাস কী আছে, যেহেতু গ্লাস আছে কাঁচের ক্ষেত্রে গামা জি দিলাম, গামা জি টি টু মাইনাস টি ওয়ান, ওকে টি টু মাইনাস টি ওয়ান, এখানে টি ওয়ান ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, টি টু ইকুয়াল টু 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানটা যদি বসিয়ে দিই, আর গামা জি ইকুয়াল টু 3 আলফা, আলফা হচ্ছে কি কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে মানটাগুলো যদি বসিয়ে দিই তাহলে পাবো কি, তাহলে বা ভি জি ড্যাশ ইকুয়াল টু ভিজি ওয়ান প্লাস ভিজি ওয়ান প্লাস এখানে বলতে পারি কি দেখে নাও 3 আলফা ইন্টু টি টুটা কত দেখে নাও, টি টু হচ্ছে কি আমার 40, এটা 0, ওকে তাহলে পাচ্ছি কি ভিজি ড্যাশ ইকুয়াল টু ভিজি ওয়ান প্লাস 3 4 40 থেকে মাইনাস 0 বলে 40 হবে, তার 3 4 12 12 0 আলফা। এটাকে আমরা একটা কাজ করছি 2 নম্বর সমীকরণ দিচ্ছি, ওকে। তার 40 ডিগ্রি উষ্ণতায়, ভালো করে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের প্রসারণটা অন্তিম আয়তন কত হচ্ছে দেখে নাও, এখানে কাঁচের আমরা আয়তন বের করলাম, ওকে অন্তিম আয়তন ভিজি ড্যাশ ইকুয়াল ভিজি ওয়ান প্লাস 120 আলফা। অনুরূপভাবে এই 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের কতটা আয়তন প্রসারণ হচ্ছে বা পারদের আয়তন কতটা হবে সেটাও নির্ণয় করবো এখানটায় আমরা। তাহলে এখানে আমরা করবো কি, অনুরূপভাবে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পারদের আয়তন সেটা কত হবে দেখে নাও, ভি এম ড্যাশ, ওকে এখানে আমরা ভি এম ড্যাশ লিখছি, ভি এম ড্যাশ ইকুয়াল টু ভি এম ওয়ান প্লাস গামা টি টু মাইনাস টি, ওকে তাহলে বলতে পারি বা ভি এম ড্যাশ ইকুয়াল টু ভি এম ওয়ান প্লাস টি টু যে 40, তাহলে 40 গামা, ওকে এটাকে আমরা 3 নম্বর বলছি। তাহলে আমরা দেখে নাও প্রথমে কি করলাম, 0 ডিগ্রি উষ্ণতায় আয়তনকে আমরা ধরে নিয়েছি ভিজি এবং ভিএম। এবারে এদের খালি অংশ 0 ডিগ্রি উষ্ণতায় কাঁচের মধ্যে কতটুকু খালি অংশ আছে, ভিজি গ্লাসের আয়তন থেকে পারদের আয়তনটা মাইনাস করি, সেটা হচ্ছে 1 সেমি কিউ বলেছি, সেটা 1 এর সঙ্গে সমান করতেছি। এবারে আমরা বের করলাম কি, যে 40 ডিগ্রি উষ্ণতায় আমার গ্লাসের আয়তনটা কত হচ্ছে আর 40 ডিগ্রি উষ্ণতায় আমার পারদের আয়তনটা কত হচ্ছে। এরপরে দেখেন কোশ্চেন এখানে বলে দিচ্ছে যে 40 ডিগ্রি উষ্ণতায় এই কাঁচের মধ্যে, এই কাঁচের কুণ্ডের মধ্যে যে খালি অংশ আছে সেটা বলছে 0.98। তাহলে এখানে বলবো কি আমরা, তাহলে অতএব 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাঁচের খালি অংশের আয়তন, ওকে আয়তন খালি অংশের আয়তনটা তাহলে কত হবে দেখে নাও, ভিজি ড্যাশ মাইনাস ভি এম ড্যাশ ইকুয়াল টু 0.98, ঠিক না 0.98, তাই না, কারণ এটাই বলে দিচ্ছে। পরে 0 ডিগ্রিতে হচ্ছে কি তাদের খালি অংশ হচ্ছে 1 সেমি কিউ, আর হচ্ছে কি আমার 40 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা কথা বলে দেখে নাও 0.98, ওকে সেমি কিউ। তাহলে এটা 0.98 সেমি কিউ হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা ভিজি ড্যাশের মান বসিয়ে দিই কী পাবো দেখে নাও, ভিজি ড্যাশ হচ্ছে কি ভিজি ওয়ান প্লাস 120 আলফা মাইনাস পয়টা ভিএম ড্যাশটা কত দেখে নাও, ভিএম ওয়ান প্লাস 40 গামা ইকুয়াল টু 0.98, ওকে 0.98। এবার দেখুন এটাকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখে নাও, এইটা থাক আমি এখানে একটু মুছে দিচ্ছি। দেখে নাও আমরা এইটা এখানটা লিখছি, তাহলে কী হবে, তাহলে বা ভিজি ওয়ান প্লাস দেখে নাও এগুলো সবই মান জানি 120 ইন্টু আলফার মান কত দেখো 7.2
ইন্টু 10⁻⁻6 ওকে এইটা মাইনাস ভিএম আছে, তারপরে কী আছে দেখেন এখানটায় 1 প্লাস 40 গামার মান দেখে নাও 1.81 ইন্টু 10⁻⁻4 ইকুয়াল টু 0.98। এটাকে আমি 4 নম্বর বলছি। এবারে দেখে নাও এটা ঠিক দেখে নাও, আমরা যে সমাধান যে দুটো সমীকরণ সমাধান করে দুটো চলরাশির মান বের করি বা এক্স ওয়াই সেরকম টাইপের হয়ে গেছে। ভিজি মাইনাস ভিএম ইকুয়াল টু 1, আর এখানে দেখুন কী আছে ভিজি সামথিং, এটা দেখে নাও গুণ করলে এখানে মান পাওয়া যাবে। এই টোটাল যদি ক্যালকুলেট করো এখানে একটা ভ্যালু পাবে, তা ধরলাম ভিজি ইন্টু সামথিং বা সামথিং ইন্টু ভিজি, এইটা মাইনাস এখান থেকে আমরা কিছু একটা পাবো সেইটা ইন্টু ভিএম ইকুয়াল টু 0.98, তাই না? এটাকে আমরা 4 নম্বর সমীকরণ বলছিলাম। তাহলে দেখে নাও এই সমীকরণটা আর এই সমীকরণটা সমাধান করা যাবে না, এই দুটো সমীকরণ, এই সমীকরণটা এটা পেলাম আর কি ভিজি মাইনাস ভিএম ইকুয়াল টু 1। তাহলে এই সমীকরণটা অর্থাৎ 1 নম্বর এবং 4 নম্বর সমীকরণটা সমাধান করে ভিজি আর ভিএম এর মানটা বের করতে হবে। তাহলে এটা খুব সহজেই বের করা যাবে। তো দেখে নাও এখানে যে মানটা আসবে তোমরা ক্যালকুলেট করবে, এটাকে অপনয়ন পদ্ধতি বা যেই পদ্ধতি হোক যেইভাবে করলে তোমরা সহজে বের করতে পারবে সেই পদ্ধতি ইউজ করে এখানে ভিজি আর ভিএম এর মান বের করবে। এখানে ভিজি আর ভিএম মান দেখে নাও, এখানে ধরে নাও কাঁচের বলেছে কি পারদের আয়তন নির্ণয় করো, পারদের আয়তন। তাহলে পারদের আয়তন বলতে কোনটা, দুটোও বের করতে হবে না, পারদের আয়তন হচ্ছে কি ভিএম, তাহলে শুধু ভিএমটা বের করতে বলেছে। তাহলে খুবই সহজে আমরা বের করতে পারবো এটা। তাহলে ভিএম ইকুয়াল টু কত আসবে তোমরা মিলিয়ে নেবে, ভিএম ইকুয়াল টু এখান থেকে আসবে কত 3.27 সেমি কিউ। তা দেখে নাও এই দুটো সমীকরণ দেখে নাও, এই দুটো সমীকরণ থেকে ভিজিকে কেটে দেবে। ওকে ভিজিটা কাটবে কত গুণ করলে, তার মানে ভিজির সঙ্গে এখানে যত গুণ আছে ভালো করে দেখে নাও, ভিজির সঙ্গে এখানে যত গুণ আছে ততটা যদি এখানে গুণ করে দিই, গুণ করে দেওয়ার পর যদি দুটোকে মাইনাস করি দেখবে ভিজি কেটে যাবে, শুধু ভিএম থাকবে, সেখান থেকে মানটা তোমরা বের করে নেবে। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 17 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে, একটি সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট সরু ও লম্বা কাঁচা নলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে 1 মিটার দৈর্ঘ্য একটি পারদসূত্র আছে। উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলে পারদসূত্র দৈর্ঘ্য 16.5 মিলিমিটার বৃদ্ধি পায়। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 0.000182 পার ডিগ্রি সেলসিয়াস হলে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? দেখে নাও এই অঙ্কটা সেম টু সেম 15 দাগের অঙ্কের মতো, অর্থাৎ 15 নম্বর অঙ্কটা যেইভাবে সমাধান করেছি এখানে একইভাবে সমাধান হবে, শুধু এখানে দেখো না গামার মান পরিবর্তন বলছে, বাদ বাকি সব সেম আছে। গামাটা বলেছে কত দেখে নাও এখানে 0.000182 এইটা বলেছে, অর্থাৎ আমি তো দেখে নাও 15 দাগের অঙ্কটা যেইভাবে সমাধান করলাম 17 দাগের অঙ্কটাও সেইভাবে তোমরা সমাধান করবে, শুধু গামাটার মান পরিবর্তন করলে। এখানেও দেখে নাও কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাই মান বের করতে বলেছে। ওকে, তাহলে এটা তোমরা নিজেরা করবে, এটা তোমার হোমওয়ার্ক করলো, সেম অঙ্ক আছে, তো আসলে তোমরা এটা করতে পারবে। নেক্সট 18 দাগের অঙ্কটা দেখো না কী আছে, একটি কাঁচের ফ্লাক্সের অভ্যন্তরীণ আয়তন ভি সেমি কিউ, ফ্লাক্সটির মধ্যে কত আয়তনের পারদ রাখলে সেটি ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1.8 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস এবং কাঁচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক 9 ইন্টু 10⁻�6 পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। এখানে মেন বলেছে কি দেখে নাও, এখানটা বলছে ফাঁকা জায়গার অংশটার আয়তন যে কোনো উষ্ণতার সমান থাকে। কোশ্চেনটা আরও বলছে, ভালো করে শুনে নাও, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। কোশ্চেনটা বলছে কি একটি কাঁচের ফ্লাক্সের অভ্যন্তরীণ আয়তন, একটি কাঁচের গ্লাস, ধরো একটা কাঁচের একটা ফ্লাক্স আছে, ওকে একটা কাঁচের ফ্লাক্স আছে, তার অভ্যন্তরীণ আয়তন হচ্ছে টোটালটার আয়তন হচ্ছে কি ভি সেমি কিউ। ওকে ভি সেমি কিউ, কোশ্চেন নাম্বার 18 18 নম্বর কোশ্চেনটা। তাহলে কাঁচের ফ্লাক্সের আয়তন হচ্ছে ভি সেমি কিউ, ফ্লাক্সটির মধ্যে কত আয়তনের পারদ রাখলে, তাহলে কত আয়তন, তাহলে পারদের আয়তনটা বের করতে বলেছে। ওকে পারদের আয়তনটা বের করতে, কত আয়তনের পারদ রাখলে, কত আয়তনের এই ফ্লাক্সের ভিতরে পারদ রাখলে, এখানে বলেছে কত পারদ রাখলে সেটি ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। তাহলে এটা খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। এখানে আগে লিখে দিই, ধরি পারদের আয়তন এক্স সেমি কিউ। ওকে এক্স সেমি কিউ আমরা পারদের আয়তন ধরে নিলাম, আর আমরা টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করবো। ওকে তাহলে এখানে আমরা প্রদত্ত লিখে ফেলি, কী কী দেওয়া আছে,
প্রদত্ত, এখানে আমরা কী কী বলে দিয়ে দেখো না, প্রদত্ত বলে আমরা সেটা লিখবো। প্রথমে কী বলে দিয়ে দেখো না, বলে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু কত বলেছে দেখো না, গামা ইকুয়াল টু বলেছে 1.8 ইন্টু 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটা বলেছে। তারপরে কী বলছে এবং কাঁচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, কাঁচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু 9 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি ধরলাম, গামা জি ইকুয়াল টু 3। ওকে, গামা জি ইকুয়াল 3 আলফা, তাহলে কত হবে 3 ইন্টু 9 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 3 9 27 27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেনটা ভালো করে দেখো না, কোশ্চেনে বলেছে কি যে পারদটা আমাকে এমন নিতে হবে সকল উষ্ণতায় এই ফাঁকা জায়গাটা যে আয়তনটা আছে, ধরলাম এই ফাঁকা জায়গাটার আয়তন, অর্থাৎ এখানে যদি টোটালটার আয়তন ভি হয় আর এইটার আয়তন যদি আমি এক্স ধরি, তাহলে ভি মাইনাস এক্স, এইটা হচ্ছে ফাঁকা জায়গার আয়তন ভি মাইনাস এক্স। তা সকল উষ্ণতায় মানে উষ্ণতা যতই বৃদ্ধি করি আমার এই ফাঁকার আয়তনটার পরিবর্তন হবে না, অর্থাৎ আয়তন কম বেশি হবে না। কোশ্চেনটা এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। এই কোশ্চেনটা ভালো করে বা এই কনসেপ্টটা ভালো করে তোমার ক্লিয়ার থাকা দরকার। তো এরকম অনেক কটা অঙ্ক আছে, এরকম পরীক্ষায় আসে, সেই জন্য ভালো করে ফোকাস রাখো আমি কী বলতে চাইছি। এখানে বলেছি কি একটা ফ্লাক্স আছে, কাঁচের ফ্লাক্স আছে যার আয়তন ভি সেমি, কেউ বলে দিয়েছে। ওকে, এবার আমি ধরলাম পারদের আয়তনটা বের করতে বলেছি। আমি ধরলাম পারদ এক্স আয়তনে একটা পারদ আছে, এক্স আয়তনে একটা পারদ আছে এই ফ্লাক্সের ভিতরে। তাহলে এর আয়তনটা কত হচ্ছে, ফাঁকা জায়গাটা আছে, তাহলে ফাঁকা জায়গার আয়তন কি, টোটালটার আয়তন ভি, পারদের আয়তন এক্স, তাহলে ফাঁকা যেই জায়গাটা ফাঁকা আছে তার আয়তন কত হবে ভি মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে ফাঁকা জায়গার আয়তন। তাহলে এমনভাবে করতে হবে। এবার সকল উষ্ণতায় আমি যদি চাই সকল উষ্ণতায় আমার এই ফাঁকা জায়গায় আয়তনের পরিবর্তন না হোক, আমরা জানি উষ্ণতা বৃদ্ধি করলেই পারদেরও আয়তন বৃদ্ধি পাবে আর কাঁচেরও আয়তন বৃদ্ধি পাবে। এবারে দেখে না কোন ক্ষেত্রে আমার এই ফাঁকা জায়গার আয়তনটাও একই থাকবে। নর্মালি যদি আমরা জানি, নর্মালি যে কোনো একটা পাত্রে দেখো, একটা পাত্র ধরলাম, এরকম একটা কাঁচের পাত্র আছে, সেখানে কিছু পরিমাণ তরল আছে। ওকে, তাহলে এই জায়গাটা ফাঁকা শূন্য আছে। তাহলে এবার যদি আমি এখানে উত্তপ্ত করি, তাহলে এই তরল কঠিন পদার্থের মধ্যে আছে, কাঁচ হোক বা যে কোনো একটা কঠিন পদার্থ, এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা হচ্ছে তরল। ওকে, তরল পদার্থ। এবার আমরা যদি ইকুয়ালি তাপ দিই এখানটায়, তাহলে আমরা জানি কি কার প্রসারণ বেশি হবে, তরলের প্রসারণ বেশি হবে কঠিনের তুলনায়। তাহলে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তরলটা এখানে যে তাপ দেওয়ার আগে দেখেন, উষ্ণতা দেওয়ার আগে তাপ প্রয়োগ করার আগে এর যা আয়তন ছিল এই ফাঁকা জায়গাটার, তাপ যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি তাপ দিই এখানে, তাহলে কি কঠিনের থেকে তরলের প্রসারণটা বেশি হবে, অর্থাৎ আয়তনটা ফাঁকা জায়গার আয়তনটা একটু কমে যাবে, স্বাভাবিকভাবে কমে যাবে না। ভাবো, এটা চিন্তা ভাবনা করো, একটা কঠিন পাত্রের মধ্যে আমি যদি একটা তরলকে ফোটাই, তো তরলটা প্রসারিত হবে। এবার কখন ইকুয়াল হবে, ফাঁকা জায়গাটা কখন ইকুয়াল থাকবে, যখন যেই হারে তরল প্রসারিত হচ্ছে সেই হারে যদি কঠিন প্রসারিত হয়, তাহলে ফাঁকা জায়গাটা উষ্ণতা বৃদ্ধি করার আগে যে আয়তন ছিল উষ্ণতা বৃদ্ধি করার পরে সেই একই আমার থাকবে। তাহলে ভালো করে দেখে নাও এখানটা কী বলতে চাইছি আমি বলতে চাইছি নর্মালি কী হচ্ছে দেখে নাও, তরল আর কঠিন পদার্থ একই পরিমাণ তাপ দিলে তাদের প্রসারণ কিন্তু এক হয় না, আলাদা হয়। তরলের প্রসারণটা বেশি হয়, কঠিনের প্রসারণটা কম হয়। তাহলে আমি তাপ দেওয়ার আগে একটা কঠিন পাত্রের মধ্যে যদি তরল রাখি এবং তার মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, তাহলে যদি তাপ দিই তাহলে ইকুয়ালি তাপ আমি এই কঠিন পদার্থকে আর তরল পদার্থকে দিই, তাহলে তরলের প্রসারণটা বেশি হয়ে যাবে, তখন তরলটা বেশি স্থান দখল করবে। তার মানে তাপ দেওয়ার আগে কঠিন পদার্থের ভিতরে যেই ফাঁকা জায়গা ছিল, তাপ দেওয়ার পর সেই ফাঁকা জায়গা কি একই থাকবে? উত্তর কি একই থাকবে না, একটু কমে যাবে। কারণ কি, তরল বেশি প্রসারিত একটু হয়ে এই জায়গার ওই ফাঁকা জায়গাটা একটু দখল করে নেবে, তাহলে এই ফাঁকা স্থানটার আয়তনটা একটু কমে যাবে। এবারে কী ক্ষেত্রে, তাহলে আমি যদি চাই যে ফাঁকা জায়গার আয়তনটা যাতে পরিবর্তন না হয়, তাহলে সেখানে প্রসারণটা কেমন হবে? তাহলে যেই হারে, ভালো করে দেখুন, যেই হারে তরল প্রসারিত হবে সেই হারে যদি কঠিনটাও প্রসারিত হয়ে যায়, তাহলে সেখানটায় কিন্তু আর ফাঁকা জায়গার পরিবর্তন হবে না, অর্থাৎ ফাঁকা জায়গা সেই একই জায়গা থাকবে। আমি বলতে চাইছি এখানে যদি তাপ দিই, এখানটা যদি আমরা তাপ প্রয়োগ করি, এখানে যদি তাপ প্রয়োগ করার ফলে
তরল পারদের যে প্রসারণ হচ্ছে, আয়তন যে প্রসারণ হচ্ছে, যদি কঠিনেরও সেই পরিমাণ আয়তন প্রসারণ হয়, তবে এই ফাঁকা জায়গাটার আয়তনের পরিবর্তন হবে না, একই থাকবে। কারণ যেই হারে তরল প্রসারিত হচ্ছে সেইভাবে কঠিন প্রসারিত হচ্ছে, তাহলে ফাঁকা জায়গায় থাকছে। দুটোর আয়তন প্রসারণ যদি আলাদা হয় তাহলে ফাঁকা জায়গারও আয়তনটা পরিবর্তন হয়ে যাবে। যদি তরলের প্রসারণটা কঠিনের থেকে বেশি হয়ে যায় তাহলে ফাঁকা জায়গাটা তাপ দেওয়ার আগে যে আয়তন ছিল তাপ দেওয়ার পর আয়তনটা কমে যাবে, তাই না? কারণ তরলটা বেশি জায়গা দখল করে নেবে। তাহলে কোন ক্ষেত্রে ফাঁকা জায়গা একই থাকবে? সেই সব ক্ষেত্রে হবে যখন তরলের এবং এই কঠিনের প্রসারণটা একই হবে, আয়তন প্রসারণটা, তাহলে ফাঁকা জায়গার আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি কি, তার আমরা এখানে প্রথম লিখছি তরলের আয়তন প্রসারণ, প্রথম পারদে লিখি, পারদের টি উষ্ণতা বৃদ্ধিতে, আমি এখানে উষ্ণতা ধরলাম টি, ধরি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে তরলে পারদের আয়তন প্রসারণ ইকুয়াল টু, আমরা জানি কি যে আয়তন প্রসারণ V2 মাইনাস V1 ইকুয়াল টু V1 গামা T2 মাইনাস T1, তাই না? এইটা তাহলে এই ক্ষেত্রে কী হবে, তরলের V1টা হচ্ছে প্রাথমিক আয়তন। তাহলে উষ্ণতা বৃদ্ধি করার আগে আমরা আয়তনটা আমি কত ধরেছি দেখে নাও, x ধরেছি। তাহলে x ইন্টু গামাটা এখানে কি গ্লাসের ক্ষেত্রে, এখানে পারদ আছে তাহলে গামা হবে, গামা ইন্টু টি, ওকে, গামা ইন্টু টি। আবার একই হবে কাঁচের ক্ষেত্রে, আমরা করবো কি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কাঁচের আয়তন প্রসারণ সেটা কী হবে দেখে নাও। কাঁচের প্রথম আয়তনটা কত ছিল, V, তাই তো? তাহলে হচ্ছে V1 মানে হচ্ছে V, ওকে, V ইন্টু গামা জি, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি ইন্টু টি। তাহলে এটা হচ্ছে কি কাঁচের টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কাঁচের পাত্রের আমার আয়তন প্রসারণ হচ্ছে V ইন্টু গামা জি ইন্টু টি, নর্মাল এই ফর্মুলা V1। এক্ষেত্রে আমার আয়তন কী ছিল, V ছিল, তাই এটা করলাম। আর পারদের কত হচ্ছে x ইন্টু গামা ইন্টু টি। এবার দেখো নাও, আমি বললাম কি, যদি আমরা যে ফাঁকা কাঁচের পাত্রের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার আয়তন উষ্ণতার বৃদ্ধিতেও যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই রাখতে চাই বা একই যদি হয়, তাহলে বুঝতে হবে কি সেখানে যেই পাত্রে রাখা হয়েছে পারদটাকে, সেই পাত্রের আয়তন প্রসারণ আর পারদের আয়তন প্রসারণ সেম হচ্ছে। তাহলে বলতে পারবো এখানে আমরা লিখি, এখান থেকে নাও, আমরা তাহলে একটা লিখছি, সকল উষ্ণতায় কাঁচ পাত্রের ফাঁকা জায়গায় ফাঁকা অংশের আয়তন সমান রাখতে হলে পারদ এবং কাঁচের আয়তন প্রসারণ সমান রাখতে হবে, তাই না? এইটাই বলে দিয়েছে, দুটোর প্রসারণ সমান। তাহলে দেখে নাও, সমান রাখতে হবে। তাহলে বলতে হবে অতএব তাহলে দেখে নাও, পারদের কথা হচ্ছে, এটা হচ্ছে কি পারদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি x, তাহলে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা x গামা টি ইকুয়াল টু, বা আমরা গুণ আকারে লিখছি, বা অতএব বলতে পারি কি পারদের
আয়তন প্রসারণ সমান কাঁচের ফ্লাক্সের, এখানে যে ফ্লাক্স বলেছে কাঁচের ফ্লাক্সের আয়তন প্রসারণ। ওকে, এটা হবে, দুটো সমান হবে। এবার মানটা যদি বসিয়ে দিই, আমার এটা কত রয়েছে, এটা এক্স ইন্টু গামা ইন্টু টি ইকুয়াল টু, পরেরটার ক্ষেত্রে দেখো ভি ইন্টু গামা জি ইন্টু টি। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, তার দুদিক থেকে এইটি কাটবে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো দেখো, তাহলে বা এক্স ইকুয়াল টু গামা জি বাই গামা ইন্টু ভি। তাহলে গামা জির মান কত দেখে নাও, আমরা গামা জি বের করেছিলাম 27 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 1.8 ইন্টু 10⁻⁻4 ইন্টু ভি, তাই না, ভি আছে। এটাকে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে কত হবে দেখে নাও। তাহলে বুঝতে পারছি, আমরা এখানটা একটা কাজ করে দশমিক তুলে দিলাম, এখানে 10 দিলাম, ওকে, এখানে ইন্টু 10 দিলাম, এখানে ইন্টু ভি আছে, ভি রাখলাম। তাহলে 18 আর এখানে 27, তাই না, 18 আর 27 আছে, 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 3 9 27। তাহলে এখানে কত পাচ্ছি দেখে নাও, ইকুয়াল টু 3/2 ইন্টু এখানে কত আছে 10⁻⁻6, তার 10⁻⁻6, এখানে 1 আছে +1 আর এখানে -4 আছে, তাহলে +4। ওকে, এটা হবে ইন্টু ভি। তার মানে কত পাচ্ছি দেখে নাও, -6 +1 +4, তাহলে +5। তাহলে আমরা পাচ্ছি এটা ইকুয়াল টু 3/2 ইন্টু 10⁻⁻1 ইন্টু ভি। তার 10⁻⁻1 মানে এটাকে আমরা বলতে পারি কি, এক্স ইকুয়াল টু 3/20 ভি। দেখেন এক্স ইকুয়াল টু 3/20 ভি, অর্থাৎ ফাঁকা অংশের, ভালো করে দেখে নাও, ভিটা ছিল কি, ভিটা টোটাল ছিল কি কাঁচ পাত্রের আয়তন, তাহলে কাঁচ পাত্রের আয়তনের 3/20 অংশ যদি পারদ রাখা হয়, তাহলে সেটা সমস্ত উষ্ণতায় আমার কি থাকে, ফাঁকা অংশের আয়তনটা সেম থাকবে। তাহলে দেখেন কোশ্চেনটা ভালো করে দেখে নাও। তাহলে এখানে বলেছিল কোশ্চেনটা কি, যে কত আয়তনের পারদকে এই কাঁচের ফ্লাক্সে রাখলে সমস্ত উষ্ণতায় আমার ফাঁকা অংশের আয়তন সেম থাকে। তাহলে সেই আয়তনটা কত হবে, যদি কাঁচের ফ্লাক্সের মধ্যে কাঁচের ফ্লাক্সের আয়তনের 3/20 অংশ পারদ রাখা হয়, তাহলে সমস্ত উষ্ণতায় ফাঁকা অংশের আয়তনটা সেম থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখে নাও, 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। পিতলের একটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল 0 ডিগ্রি সেলসিয়াসে 25 সেমি স্কোয়ার হলে 80 ডিগ্রি সেলসিয়াসে এর কত হবে। খুবই সহজ, দেখে না, খুবই সহজ কোশ্চেন আছে এটা, তোমরা নিজেরাও করতে পারবে। আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি তোমাদের কীভাবে সমাধান করবে এটা। দেখে নাও কোশ্চেনটা কত সহজ আছে, কোশ্চেন নাম্বার 19। ওকে, কোশ্চেন নাম্বার 19 কী বলছে দেখো কোশ্চেনটায়, তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রদত্ত বলে লিখে, এখানে প্রদত্ত আলফা, ওকে, পিতলের সি দিলাম, কপার, ওকে, কত বলছে 19 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এটা বলছে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 19 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। পিতলের একটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল, তো দেখে নাও, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় A0 ইকুয়াল টু কত বলছে 25 সেমি স্কোয়ার। ওকে, তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে, অর্থাৎ A80 ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে। তাহলে T1টা কত হচ্ছে দেখুন, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, T2 ইকুয়াল টু 80 ডিগ্রি সেলসিয়াস, এইটা। তাহলে আলফা সি আছে, তাহলে এখানে যদি ক্ষেত্রফল বলছে তাহলে বিটা বের করতে হবে, বিটা সি ইকুয়াল টু 2 আলফা সি, তাহলে 2 ইন্টু 19 ইন্টু 10⁻⁻6, তাহলে 19 দুগুণে 38, 38, ওকে, 38 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। দেখেন খুবই সহজে এটা নির্ণয় করা যাবে। সিম্পল যে ফর্মুলা আছে, A80 ইকুয়াল টু A0 1 প্লাস বিটা সি T2 মাইনাস T1।
ওকে, তাহলে এখানে মানটা বসাবে, বসিয়ে এই 80 মানটা কত হবে সেটা খুব সহজে তোমরা বের করতে পারবে। তাহলে খুবই সহজ আছে, যে ভ্যালুগুলো আছে দেখালাম তোমাকে, আর এই ফর্মুলা ব্যবহার করে তোমাকে এই 80 বা 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাকতিটার আয়তন ক্ষেত্রফল কত হবে সেটা তুমি এখান থেকে বের করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখা যায়, পরের অঙ্কটা কী আছে, পরের অঙ্কটা আছে দেখে নাও 20 নম্বর অঙ্কটা, এটা খুবই সহজ অঙ্ক দিয়ে দিচ্ছে। পরের অঙ্কটা কী বলে দেখে নাও, 10 ডিগ্রি সেলসিয়াসে প্রতিটি রেল লাইনের দৈর্ঘ্য 25 মিটার। ওকে, দুটি রেল লাইনের মধ্যে কতটা ফাঁক রাখলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পর্যন্ত রেল লাইনের কোনো বিকৃতি আসবে না। কত মানে অর্থাৎ প্রসারণটা বের করতে বলে দেখেন, কত সহজ কোশ্চেন দেখে না, বলছে কি 10 ডিগ্রি সেলসিয়াস, আমি এখানে প্রদত্ত বলে লিখে দিই তোমাদের। এই অঙ্কটা খুবই সহজ দিয়ে দিয়েছে একদম। কোশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখে নাও, এখানে বলছে 10 ডিগ্রি সেলসিয়াসে প্রতিটি রেল লাইনের দৈর্ঘ্য 25 মিটার, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস T1 ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াসে প্রতিটা রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে কি, আমি L1 ধরলাম 25 মিটার। ওকে, 25 মিটার বলেছে, 25 মিটার। দুটি রেল লাইনের মধ্যে কতটা ফাঁক রাখলে, ফাঁক মানে হচ্ছে কি L2 মাইনাস L1, প্রসারণ। ফাঁক মানে কি, যখন রেল যাবে, ট্রেনটা মধ্যে যাবে, তখন সেটা প্রসারিত হবে, ফাঁক জায়গাটা মানে স্থানটা দখল, ফাঁকা জায়গার স্থানটা দখল হয়ে যাবে। ওকে, বা পূর্ণ হয়ে যাবে। তাহলে ফাঁকা জায়গা মানে কি, কতটা প্রসারিত হচ্ছে L2 মাইনাস L1, এটা বের করতে হচ্ছে। তাহলে রেল লাইনের মধ্যে কতটা ফাঁক রাখলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপমাত্রায়, অর্থাৎ T2 ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রেল লাইনে কোনো বিকৃতি আসবে না। মানে কী হচ্ছে, কোনো কিছু বিকৃতি ঘটবে না, বেগে যাবে না। তাহলে সেটা প্রসারণটা কত বের করতে হবে। ওকে, তাহলে আমার কী করতে হবে, আমরা জানি L2 মাইনাস L1 ইকুয়াল টু L1 আলফা T2 মাইনাস T1। ওকে, এইটা এবার দেখে নাও, এখানে আলফার মানটা বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফাটা বলেছে কত দেখে নাও, আলফা বলেছে কি 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস, এগুলো বলে দিচ্ছি। খুবই সহজ, এখানে একদম সিম্পল ছিল অঙ্কটা। তাহলে এখানে L1 মান 25 বসিয়ে দেবে, ইন্টু আলফার মান 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, ইন্টু এখানে দেখে নাও প্রথম 10 ডিগ্রি ছিল তাই না, তাহলে হচ্ছে কি 50 মাইনাস 10। ওকে, 50 ছিল, তাহলে এখানে কত হচ্ছে দেখো 25 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এটা কত হচ্ছে দেখে নাও 50 10 40 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 4 পজিশন 100, 4 পজিশন কত হচ্ছে দেখে নাও ভালো করে, 4 পজিশন 100 মানে 1000, 40 আর 25 গুণ করলে 1000 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে কত হচ্ছে দেখে নাও 10 টু দি পাওয়ার 3 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে কত হচ্ছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এত মিটার, তাহলে মিটারকে সেন্টিমিটার করব, সেন্টিমিটার করলে কত হবে দেখে নাও, তাহলে সেন্টিমিটার একটা চলে যায়, তাহলে আমরা এখানে বলতে পারি কি 1.1 সেন্টিমিটার। তা দেখে নাও এখানে আসবে কত 1.1 সেন্টিমিটার। ভালো করে দেখে নাও, এখানে আমরা ক্যালকুলেট করে দেখলাম 1000 10 টু পাওয়ার 3 ইন্টু 11 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 6, এত মিটার, এটাও মিটার। তাহলে এখানে করলে 11 10 টু পাওয়ার 3 আর মাইনাস 6, তাহলে মাইনাস 3, এত মিটার যদি হয় তাহলে এটা সেন্টিমিটার কনভার্ট করলে 1.1 সেন্টিমিটার। তাহলে ফাঁকা জায়গাটা যে দৈর্ঘ্য হতে হবে সেটা কি 1.1 মিটার ফাঁকা রাখতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পদার্থের প্রসারণের যে টোটাল যে বাকি অঙ্ক ছিল সেই অঙ্কটা সব করে দিলাম, অর্থাৎ 14 নম্বর অঙ্ক থেকে আজকে 20 পর্যন্ত সমাধান করলাম। অঙ্কগুলো কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।